হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্রিভিয়াস ইয়ার সিরিজটা কন্টিনিউ চলছিল এটার পরবর্তী কোয়েশ্চেনগুলো সলভ করে দেব। ঠিক আছে, সো আজকে 81 নম্বর কোয়েশ্চেনটা এখান থেকে প্রথমে সলভ করব। সো এখানে কোয়েশ্চেনটাতে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন ইজ নট অ্যান অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, সো এই ধরনের বিক্রিয়াগুলো আপনি কিভাবে জানবেন যে এখানে বিক্রিয়াটা কোন বিক্রিয়াটা অক্সিডেশন রিডাকশন হচ্ছে, কোন বিক্রিয়াটা অক্সিডেশন রিডাকশন হচ্ছে না। তো এটার জন্য আমরা সিম্পলি কী করব, সিম্পলি আমরা অক্সিডেশন স্টেটগুলো আমরা চেক করব। ঠিক আছে, সো এখানে দেখুন জিঙ্কের কিন্তু নর্মালি 0 অক্সিডেশন স্টেট এবং এখানে জিঙ্ক কিন্তু +2তে আছে। ঠিক আছে, এখন এখানে যদি আপনি H2 এর যে জারণ সংখ্যা আছে এটা যদি আপনি দেখেন তাহলে এটা কিন্তু 0, কারণ H2 হাইড্রোজেন গ্যাস নর্মালি নেচারে H2 হিসেবে পাওয়া যায়, সো এর জারণ সংখ্যাও 0 হবে। ঠিক আছে, এখন আপনি এখানে যদি H2 এই যে এখানে এই যে হাইড্রোজেন এখানের যদি জারণ সংখ্যা আপনি ক্যালকুলেট করেন তাহলে এখানে কি হবে, SO4 এর -2, তাহলে 2x SO4 এর জন্য -2 = 0, তাহলে x = হচ্ছে আপনার +1। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স এখানে হাইড্রোজেনের যে জারণ সংখ্যা এটা হচ্ছে কি আপনার +1। দ্যাট মিন্স দেখুন আপনার জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, সো এখানে জিঙ্কের কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, অক্সিডেশন হয়েছে। আর হাইড্রোজেনের কি হয়েছে, +1 থেকে 0তে চলে গেছে, দ্যাট মিন্স কমে গেছে অক্সিডেশন নাম্বার, সো এখানে কি হয়েছে, রিডাকশান হয়েছে। ঠিক আছে, রিডাকশান। এখন নেক্সট অপশানে চলে যাচ্ছি। এখানে আপনার সালফারের যে জারণ সংখ্যা এটা আপনার চেক করতে হবে। সালফার এখান থেকে এখানে সালফার কিন্তু এখানে +4 অক্সিডেশন স্টেটে আছে। ঠিক আছে, এখন আপনারা যদি অক্সিডেশন স্টেট কীভাবে বের করে এটা যদি না জানেন তাহলে কিন্তু আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অক্সিডেশন স্টেট কীভাবে ক্যালকুলেট করতে হয় ওটা দেখতে পারেন। ঠিক আছে, সো আপনারা দেখলে ইজিলি করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখুন সালফার নর্মালি যে স্টেটে পাওয়া যায় ওখানে, সো এখানে 0 হবে ওর অক্সিডেশন স্টেট, এবং এখানে +4 থেকে 0তে এসেছে সালফার। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স সালফার যে সালফারের রিডাকশান হয়েছে। ঠিক আছে, এবং এই যে দ্বিতীয় রিঅ্যাকশানটা এখানে H2S এর মধ্যে সালফারের যে জারণ সংখ্যা এটা কিন্তু আপনার -2। ঠিক আছে, সো আপনার এটা থেকে একটা যে আলাদা কলম দিয়ে লিখি তাহলে ভালো হবে। সালফার এটা থেকে এটাতে -2 থেকে 0তে এসেছে, দ্যাট মিন্স কি জারণ সংখ্যা বেড়েছে, তাহলে এটা অক্সিডেশন হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দ্যাট মিন্স কি এই দুটো রিঅ্যাকশানে আপনার অক্সিডেশন রিডাকশন দুটোই দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা এই দুটো অপশানই হবে না, এখানে বলেছে কোনটা নয়। ঠিক আছে, সো এখানে দেখুন সোডিয়াম, নেক্সটের অপশানটা আমরা ক্লিক করি। নেক্সট অপশানটা এখানে দেখুন যে এখানে সোডিয়াম কি হচ্ছে, সোডিয়াম কিন্তু এখানে 0তে আছে, সো এখানে +1-এ চলে গেছে সোডিয়াম, সো এখানে কি হয়েছে, এখানে হয়েছে আপনার বেড়ে গেছে অক্সিডেশন নাম্বার, সো এখানে অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, আর এখানে H2 0 থেকে এখানে কিন্তু একটা আলাদা কলম দিয়ে লিখলে ভালো হবে, H2 এখানে 0 থেকে কিন্তু -1-এ চলে গেছে। ঠিক আছে, সো এখানে কি, এখানে আপনার রিডাকশান হয়েছে। ঠিক আছে, দ্যাট মিন্স কি এটাও আপনার অপশান হবে না। ঠিক আছে, দ্যাট মিন্স আপনার অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সো অপশান ডিটা কীভাবে সঠিক উত্তর হয়েছে এখানে যদি আপনি দেখুন তাহলে হাইড্রোজেনের +1, Cl এর -1, ঠিক আছে, সোডিয়ামের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, সোডিয়ামের +1, Cl এর -1, এখানে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। ঠিক আছে, সো আপনি যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন কিন্তু হয়নি। ঠিক আছে, কেননা এখানে সোডিয়াম +1-এ আছে। ঠিক আছে, সোডিয়াম কিন্তু এখানে +1-এ আছে, সো এখানেও কিন্তু +1-এ আছে। ক্লোরিন এখানে -1, এখানেও -1-এ আছে। হাইড্রোজেন এখানে +1, এখানেও +1, অক্সিজেন এখানে -2, এখানেও -2। দ্যাট মিন্স কি জারণ সংখ্যার কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি। সো যেহেতু চেঞ্জ হয়নি, সো এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না, সো এটাই আপনার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে।
নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। তো এখানে বলেছে দ্য মলিকিউল হুইচ কন্টেন্স অড নাম্বার অফ ইলেকট্রন, অড নাম্বার অফ ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন আছে, এটা বের করতে হবে। সো বিজোড় ইলেকট্রনটা আমরা কীভাবে বের করব? সো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে। সো ভ্যালেন্স ইলেকট্রনের মাধ্যমে আপনি বলতে পারবেন যে এখানে বিজোড় ইলেকট্রন কোনটার ক্ষেত্রে আছে, কোনটার ক্ষেত্রে নেই, ঠিক আছে। সো এখানে এটা আচ্ছা, এখানে অপশানে H2S হবে, ঠিক আছে, এখানে 9 কোনো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এখন অক্সিজেনের যে ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। সো এখানে দেখুন 6টা ইলেকট্রন আছে, আর অক্সিজেন এখানে কয়টা আছে, 2টা আছে। তাহলে কি হবে, O2 এর ক্ষেত্রে যে আপনার ইলেকট্রন যদি আপনি কাউন্ট করুন, মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলি, তাহলে 6 + 6 12 ইলেকট্রন। দ্যাট মিনস 12 ইলেকট্রন কি একটা ইভেন নাম্বার অফ ইলেকট্রন, দ্যাট মিনস এটা আপনার অপশন হবে না, ঠিক আছে। এখানে বলছে অড নাম্বার অফ ইলেকট্রন। এখন NO, নাইট্রোজেন অক্সাইড, এটার ক্ষেত্রে আমরা দেখি। সো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের কিন্তু আপনার 2,5 হয়, আর অক্সিজেনের তো 2,6 হয়। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে হবে 5, আর অক্সিজেনের ক্ষেত্রে হবে 6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। দ্যাট মিনস কি 11 কিন্তু একটা 11 ইলেকট্রন, এটা একটা অড ইলেকট্রন স্পিসি, ঠিক আছে। সো এটা আপনার কারেক্ট অপশন হয়ে যাবে, ঠিক আছে। আর কার্বন আর অক্সিজেনে এইগুলো আপনার ক্যালকুলেট করে আপনি কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। সো আমি ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে, তাই আমি সবগুলো অপশন চেক করছি না, কিছু কিছুতে স্কিপ করে যাচ্ছি, যেগুলো ইজি, ঠিক আছে। যেগুলো একটু স্টিকি ওইগুলো আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান এক্সাম্পল অফ বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ, ঠিক আছে। সো জৈব বিশ্লেষ্য বলতে মানে এটা মাইক্রো অর্গানিজম দ্বারা ব্রেকেজ হয়ে যায়, সো নেচারে এটা ডিগ্রেডেবল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেমন প্লাস্টিকের কিছু পলিথিন ব্যাগ আছে, আপনারা জানেন যে এইগুলো অনেক বছর পরে থাকলেও এগুলো কী হয়, বায়োডিগ্রেডেবল হয় না, ঠিক আছে, ব্যাকটেরিয়া দ্বারা ব্রেকডাউন হয় না। সো ওইগুলো পরিবেশের জন্য ভালো না। সো বায়োডিগ্রেডেবল এটা চেক করার জন্য আপনি কীভাবে অপশানগুলো এলিমিনেট করবেন দেখুন এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে সেলুলোজ কোথায় পাওয়া যায়? সেলুলোজ কিন্তু আপনার প্লান্টের সেল ওয়ালে পাওয়া যায়। এটা কিন্তু আপনারা ক্লাস 9-10 যারা বায়োলজি পড়েছেন এটা কিন্তু আপনারা জানেন যে প্লান্টের সেল ওয়াল আছে, সেল ওয়ালে কিন্তু আপনার সেলুলোজ পাওয়া যায়, ঠিক আছে। সো এই যে সেলুলোজটা, এটা কিন্তু আপনার বায়োডিগ্রেডেবল পলিমার হবে, ঠিক আছে। সো আপনার অপশন এ কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আপনি পলিথিন দেখেন, পলিথিন কিন্তু একটা সিনথেটিক পলিমার, ঠিক আছে, সিনথেটিক পলিমার। সো এটা বায়োডিগ্রেডেবল না। পিভিসি হলো গিয়ে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। সো এটাও কিন্তু আপনার একটা সিনথেটিক পলিমার। এবং পিটিএফই হচ্ছে পলিটেট্রা ফ্লুরোইথেন, ঠিক আছে। সো এটাও কিন্তু আপনার এটা সিনথেটিক পলিমার, ঠিক আছে। সো এগুলি কিন্তু আপনার অপশান হবে না, ঠিক আছে। তো সঠিক উত্তর আপনার অপশান এ, দ্যাট মিনস সেলুলোজ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে এখানে বলেছে যে অ্যান অর্গানিক কম্পাউন্ড আছে হোয়েন কামস ইন কন্ট্যাক্ট উইথ অ্যাকুয়াস সলিউশন অফ NaHCO3। NaHCO3 একটা অ্যাকুয়াস সলিউশন, মানে NaHCO3 একটা দ্রবণের যখন কন্ট্যাক্টে আসে তখন CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে, রিলিজ করে, ঠিক আছে। তো ফাংশনাল গ্রুপটা কী হবে, ঠিক আছে। সো এটা হয়তো বা আপনারা যারা ক্লাস 11-12-এ প্র্যাকটিক্যাল করেছেন, প্র্যাকটিক্যালে যে রিয়েকশানগুলো আপনারা ফাংশনাল গ্রুপের টেস্ট ওইগুলো করেছেন, ওখানে যারা পড়েছেন তারা কিন্তু ইজিলি আপনার টিকমার্ক করে দিতে পারবেন যে অ্যাসিডের ক্ষেত্রে আপনার যে অ্যাসিডের ক্ষেত্রে যদি আপনি কোনো অ্যাসিড ফাংশনাল গ্রুপ থাকে অ্যাসিড জাতীয়, তাহলে কিন্তু আপনার NaOH-এর সাথে যদি আপনি বিক্রিয়া করেন তাহলে এটা CO2 গ্যাসের এফারভেসেন্স মতলব আপনার বুদবুদ আকারে CO2 গ্যাস বের হবে, এটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সো এক ধরনের বুদবুদ আকারে এইভাবে বুদবুদ আকারে এখানে উঠবে যখন আপনি
CA2 জাতীয় যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ড থাকে, ঠিক আছে, এখানে ধরুন না COH জাতীয় কোনো একটা ফাংশন গ্রুপ আছে আপনার স্যাম্পলে, ঠিক আছে। সো আপনি যদি এখানে NaOH CO3 অ্যাড করেন, NaOH CO3 অ্যাড করেছেন, তখন আপনি এখানে বুদবুদ আকারে দেখবেন, ঠিক আছে। সো এটাকে এফারভেসেন্স বলে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি বুদবুদ আকারে বোঝা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হচ্ছে, ঠিক আছে। সো আপনার কিন্তু সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। দ্যাট মিন্স কি, আপনারা যে অর্গানিকের যে টেস্টগুলো ওইগুলো কিন্তু আপনার পরে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে বলছে যে ডিহাইড্রেশন অফ অক্সালিক অ্যাসিড উইথ H2SO4 গিভস। তাহলে এখানে বলছে যে অক্সালিক অ্যাসিডের ডিহাইড্রেশনে কি উৎপন্ন হয়। এখন অক্সালিক অ্যাসিড কি? অক্সালিক অ্যাসিড হচ্ছে কি আপনার COOH C+H, ঠিক আছে। এটা হলো গিয়ে আপনার অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। সো এই যে অক্সালিক অ্যাসিডটা আছে, ডিহাইড্রেশন মিন্স মাইনাস H2O, ঠিক আছে। ডিহাইড্রেশন কথাটা হতে লাগে মানে জলকে বের করা হয়েছে, ঠিক আছে। সো আপনার এটা থেকে যদি আপনি জলকে রিমুভ করেন, ঠিক আছে, এখানে দেখুন আমি একটা হাইড্রোজেন আর OH নিয়েছি এখান থেকে, ঠিক আছে। সো আপনি যদি H2SO4, এটা কিন্তু আপনার এই যে H2SO4টা এটা কিন্তু আপনার ডিহাইড্রেটিং এজেন্টও বলা হয় একে, ঠিক আছে। এটা কি করে? ওয়াটারকে রিমুভ করে দেয়। তো এখানে যদি ওয়াটার রিমুভ হয়ে যায় তাহলে দেখুন এখানে CO2 একটা পাওয়া যাচ্ছে, CO2 একটা পাওয়া যাচ্ছে, আর এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে CO। দ্যাট মিন্স কি আপনার অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী অপশানে চলে যাচ্ছি। পরবর্তী অপশানে বলেছে যে দ্য ভলিউম অফ 60 গ্রাম অফ গ্যাস, একটা গ্যাস আছে 60 গ্রাম দেওয়া আছে, অ্যাট STP ইজ 5.6 লিটার, ইটস ভ্যাপার ডেন্সিটি কি? তাহলে গ্যাসটির ভ্যাপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব এটা কী হবে? আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটার মধ্যে আপনার কিন্তু মোল বের করতে হবে, ঠিক আছে। সো মোলের কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। মোলকে আমরা N দিয়ে ডিনোট করি, ঠিক আছে। সো মোল ইজ ইকুয়াল টু ভলিউম, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার ভলিউম ইন লিটার ডিভাইড বাই 22.4, ঠিক আছে, এত লিটার, ঠিক আছে। সো এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো ভলিউমটা এখানে দেওয়া আছে কত? 5.6 দেওয়া আছে, 5.6, আর এখানে 22.4 হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি এখানে যদি অপশানটা দেখেন তাহলে আপনার কত হবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো এখানে আমি এটা সরিয়ে দিচ্ছি। এখানে 56 7 দিয়ে যাবে, 7 দিয়ে দিলে 8 টাইমস, 7 দিয়ে দিলে 3 টাইমস 21, তো তাহলে 2 টাইমস 4, দ্যাট মিন্স কি 1/4 আপনার মোল চলে এসেছে, ঠিক আছে। এখন আপনার মোল তো আপনি জেনে গেছেন। এখন আপনার কি বের করতে হবে? এখন কিন্তু আপনার বের করতে হবে যে এম বের করতে হবে। এম কি? এম হলো গিয়ে আপনার মোলার মাস, ঠিক আছে। সো এখন মোলার মাসটা কীভাবে বের করবেন? মোলার মাসের ফর্মুলা হচ্ছে মোলার মাসের ফর্মুলা এটা না, মোলার মাসের ফর্মুলাটা বের করে দিচ্ছি। N ইজ ইকুয়াল টু W/M, ঠিক আছে। সো এখানে এমটা কী হবে? M ইজ ইকুয়াল টু W/N লিখতে পারি, ঠিক আছে। সো এখানে W কত? W হচ্ছে কি আপনার 60 গ্রাম যেটা দেওয়া আছে, আর N আপনি বের করেছেন 1/4, ঠিক আছে। সো 4টা উপরে গেলে কত হবে? 240 এত, ঠিক আছে। সো 240 চলে এসেছে, 240 মাস চলে এসেছে, ঠিক আছে, মলিকুলার মাস। এখন ভেপার ডেন্সিটি বের করতে হবে। ভেপার ডেন্সিটির একটা ফর্মুলা আছে, ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু M/2, ঠিক আছে। সো এখানে মলিকুলার মাস কত? 240 বেরিয়েছে, আর এখানে 2 দিয়ে ডিভাইড করে দেবেন। এটা ফর্মুলা একটা, ঠিক আছে। এই ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলাটা কিন্তু আপনার জানা থাকতে হবে, এই ফর্মুলাটা আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। সো এই ফর্মুলাটা দিয়ে আমি কত বের হবে? আনসার 120 বের হবে, ঠিক আছে। সো অপশন বি আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এই কোশ্চেনটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারেই এসেছে অনেকগুলা। সো এগুলো দেখা গেছে, আপনারা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনার
মোলের কোয়েশ্চেনগুলো ভালো করে করবেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে গেলাম। এটা বলেছে যে মিল্ক ইজ অ্যান ইমালশন অফ দ্য টাইপ। তো মিল্ক কিসের টাইপের ইমালশন, কী ধরনের ইমালশন মিল্ক? সো মিল্ক হচ্ছে কি আপনার অয়েল ইন ওয়াটার, ঠিক আছে। মিল্কের মধ্যে কিন্তু আপনার অয়েল, দ্যাট মিন্স ফ্যাট কিন্তু কম থাকে, ঠিক আছে। আর যে ওয়াটার আছে, ওয়াটার কিন্তু আপনার বেশি থাকে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ডিসপার্সড ফেজও বলা যেতে পারে, আর এটাকে ডিসপার্সড মিডিয়াম, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার এটা কলয়েডের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা এসেছে, ঠিক আছে। সো আপনার এগুলো ভালো করে যেতে হবে। আচ্ছা, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ নন ইলেকট্রোলাইট? কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সো এটা আপনি কিভাবে করবেন? এটা আপনার দেখতে হবে যে কোন পদার্থগুলি আপনার আয়ন তৈরি করে। এটাকে যদি আপনি ভাঙেন, এটা আপনি যদি জলে দেন তাহলে, বা জলের মধ্যে মিশ্রণ করেন, তাহলে NH4+ এবং Cl- আয়ন তৈরি করবে, ঠিক আছে। এটা কি তৈরি করবে? CH3COO- ঠিক আছে। এটাও সেম এই ধরনের আয়ন তৈরি করবে। এটা কি তৈরি করবে? NH4+ OH-, ঠিক আছে। সো এগুলি কি করছে? আয়ন তৈরি করছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু গ্লুকোজের একটা ফর্মুলা, কিন্তু এটা কিন্তু এই ধরনের আয়ন তৈরি করতে পারবে না, ঠিক আছে। সো যেহেতু এটা আয়ন তৈরি করতে পারবে না, সো এটা হচ্ছে নন ইলেকট্রোলাইট, এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। সো আপনার অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলেছে যে অর্ডার অফ বন্ড প্রায়োরিটিস, বন্ধন ধ্রুবীয়তা, ঠিক আছে। সো এটার আপনার অর্ডার বের করতে হবে, ঠিক আছে। সো এটা আপনি কীভাবে বের করবেন? দেখুন, এটার মধ্যে আপনার এটা জানতে গেলে আপনার কী করতে হবে? বন্ধন যে ধ্রুবীয়তা বা বন্ড পোলারিটি, এটা কিন্তু আপনার কাদের মধ্যে বেশি হয়? এটা কিন্তু আপনার লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, যেগুলা ওদের মধ্যেই কিন্তু আপনার বা এটাকে আপনি এভাবে বুঝতে পারেন, বা আপনি আরেকভাবেও বুঝতে পারেন যে যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান বা ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা একটু বেশি হয়, তাদের ক্ষেত্রে আপনার বন্ধন ধ্রুবীয়তা বা বন্ড পোলারিটি দেখা যায়, ঠিক আছে। দেখুন, এখানে অপশানগুলো যদি আপনি দেখেন, এখানে Cl, ঠিক আছে। সো Cl অপশন এলিমিনেশন মেথডে আমরা ইউজ করবো। এখানে Cl এর ক্ষেত্রে কি ওদের ইলেকট্রোনেগেটিভিটি সেম? তাহলে কি হবে? তাহলে এদের মধ্যে বন্ধন ধ্রুবীয়তা সবচেয়ে কম হওয়ার কথা, ঠিক আছে। যেহেতু এরা সেম এলিমেন্ট, সো এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, ঠিক আছে, বা ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে ডিফারেন্স নেই। যেহেতু এটা নেই, দ্যাট মিন্স তাদের মধ্যে বন্ধন ধ্রুবীয়তা সবচেয়ে কম হওয়ার কথা, কিন্তু এখানে সবচেয়ে বেশি দেওয়া আছে, দ্যাট মিন্স এই অপশন এই কিন্তু আপনার হবে না, ঠিক আছে। সো এটা অপশান সি আর ডি এর মধ্যে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে Cl আর Ba, ঠিক আছে, বেরিয়াম যেটা আছে, এটা কিন্তু আপনার একটা মেটাল, আর এটা হচ্ছে কি একটা নন মেটাল, ঠিক আছে। এটার কিন্তু একটা ইলেকট্রোপজিটিভ আর এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। এটা মোর ইলেকট্রোপজিটিভ আর এটা মোর ইলেকট্রোনেগেটিভ। সো এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি বন্ধন ধ্রুবীয়তা দেখাবে, ঠিক আছে। এরপরে এটাও একটা নন মেটাল, এটাও যদি একটা নন মেটাল, বাট এটা একটু মোটামুটি তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে। এটা কিন্তু আবার সেম গ্রুপের, সো এটা সঠিক অপশান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি দেখেন, এটা মেটালেরটা পরে দেওয়া আছে, সো এটা আপনার সঠিক উত্তর হবে না, ঠিক আছে। সো এইভাবে অপশান এলিমিনেশন মেথডের মাধ্যমে আপনি ইজিলি আনসারটা বের করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার বন্ধন তড়িৎ ঋণাত্মকতার যে ডিফারেন্সটা, এটার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি এই ধরনের কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধর ভ্যালু দেওয়া আছে, কোনটা হবে, ঠিক আছে। এখানে ফ্লোরিন আর নিয়নের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি ফ্লোরিন হচ্ছে কি আপনার এই ফ্লোরিন এখানে থাকে, তো পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন যদি এখানে থাকে, তাহলে নিয়নটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। সো আপনি জানেন যে লেফট টু রাইট যদি পিরিয়ডিক টেবিলে আপনি যান, তাহলে কি হয়? তাহলে কিন্তু আপনার সাইজ কিন্তু আপনার ডিক্রিজ হয়,
ঠিক আছে। সো সাইজ ডিক্রিজ হলে কিন্তু আপনার পারমাণবিক ব্যাসার্ধ ডিক্রিজ হবে, ঠিক আছে। সো আপনার অপশান কি, এটার কম হওয়ার কথা আর ফ্লোরিনের ক্ষেত্রে বেশিও হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অপশান হবে না। কেন অপশান হবে না? কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা এদের ক্ষেত্রে এই যে ফ্লোরিন, এদের ক্ষেত্রে কিন্তু আপনার কোভ্যালেন্ট রেডিয়াই, এদের ক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট রেডিয়াই দেখি, ঠিক আছে। কিন্তু নিয়ন কি, নিয়ন হচ্ছে কি একটা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যান্ডারওয়াল রেডিয়াই দেখি, ঠিক আছে। আর ভ্যান্ডারওয়াল রেডিয়াই কিন্তু আপনার ভ্যান্ডারওয়াল যে রেডিয়াই আছে এটা কিন্তু আপনার কোভ্যালেন্ট রেডিয়াই থেকে বেশি, ঠিক আছে। সো এটা আপনার অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি যারা এই কনসেপ্টটাকে এভাবে করছেন এদের কিন্তু হবে না, ঠিক আছে। সো আপনার কনসেপ্টটা একটু ভালো করে ইয়ে করবেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে গেলাম। পরবর্তী কোয়েশ্চেনে কী বলেছে, হাউ মেনি অ্যালকাইল গ্রুপস ক্যান বি ডিরাইভড ফ্রম দ্য স্পিসিস C4H9, ঠিক আছে। সো এখান থেকে কতগুলো অ্যালকাইল গ্রুপ আমরা বের করতে পারবো, ঠিক আছে। সো এই যে C4H9 আছে এটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু আপনার প্যারেন্ট গ্রুপ যেটা C4H10 এটা থেকে এসেছে, ঠিক আছে, বিউটেন থেকে এসেছে। এটা হচ্ছে গিয়ে বিউটাইল আর এটা বিউটেন থেকে এসেছে, ঠিক আছে। সো এই বিউটেনের ক্ষেত্রে আপনার দুটা আইসোমার পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে এটা আর একটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। সো এই যে গ্রুপগুলো আমি বের করেছি, আইসোমারিজম কীভাবে বের করতে হয় এটা ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। সো এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সো এখন দেখুন এই দুইটা গ্রুপ আমি C4H10 থেকে পেয়েছি, ঠিক আছে। সো এই দুইটাকে এখান থেকে যদি আমি একবার এখান থেকে হাইড্রোজেন বের করি আর একবার এখান থেকে হাইড্রোজেন বের করি তাহলে দুইটা আইসোমার পাবো। সেমভাবে একবার এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের করি তাহলে আমি এখান থেকেও দুটো পাবো। সো আমার দুটা চারটা, সো কারেক্ট অপশান 4 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে দুটা। এখন আপনি বলতে পারেন যে এখান থেকে কেন না, কারণ এখান থেকে নেইনি, কারণ হলো গিয়ে এখান থেকে নেওয়া যে কথা এখান থেকে নেওয়া সেমই কথা, এবং এখান থেকে নেওয়া যে কথা এখান থেকে নেওয়া সেম কথা, তাই যে কোনো একখান থেকে নিয়েছি, ঠিক আছে। আর আপনি যদি সেম একই ধরনের হাইড্রোজেন বারবার বের করেন তাহলে কিন্তু স্ট্রাকচারটা সেমই দাঁড়াচ্ছে। তো আমার এখানে নতুন আমি স্ট্রাকচার পাচ্ছি না, সো এটা আইসোমারিজম দেখাবে না, ঠিক আছে না। সো এই জন্য আমি শুধুমাত্র দুটোই টিকমার্ক করেছি, ঠিক আছে। দুটো থেকে জায়গা থেকে যখন আপনি হাইড্রোজেন নেবেন তখন আলাদা আলাদা স্ট্রাকচার আপনার বের হবে, ঠিক আছে। সেমভাবে এদের ক্ষেত্রেও সেম ঘটনা, ঠিক আছে। সো এটা যদি আপনি একটু করেন তাহলে প্রথমে আমি এখান থেকে হাইড্রোজেন বের করছি, অপশন এই পজিশন থেকে আমি হাইড্রোজেন বের করছি, তাহলে কী হবে, এটা CH2 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। এটা হবে, আরেকটা কী হবে, এই বি পজিশন থেকে যদি আমি বের করি তাহলে কী হবে, CH3 CH, এখানে এদিকে বন্ড খালি থাকবে এবং CH এবং CH3, ঠিক আছে। সো এখানে আপনি দুটো পেয়ে গেছেন, এবং এটা থেকে আপনি যদি এ আর বি এটা তো যদি বের করি তাহলে এখানে কি হবে, CH2 CH CH3, ঠিক আছে। এটা একটা হবে, আরেকটা হবে কি, আরেকটা হবে আপনার CH3 C, এইদিকে বন্ধন খালি থাকবে এবং এদিকে CH3, ঠিক আছে। সো এটা আপনার এখানে আপনার দুটো পেয়ে গেছেন, ঠিক আছে, এখানে দুটো পেয়ে গেছেন। সো 2 + 2 4 হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি এই কোয়েশ্চেনটা আপনি বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে এ কম্পাউন্ড অ্যাক্টস অন রিঅ্যাকশন উইথ ওয়াটার ইভলভস O2 গ্যাস, ঠিক আছে। সো এখানে কোন কম্পাউন্ডটা O2 গ্যাস রিলিজ করে, এটা আপনার অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কীভাবে আমি বলেছি অপশান বিটা সঠিক উত্তর, কারণ এখানে যে K2Cr2O7 এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু আপনার ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশন করে না, ঠিক আছে। সো এটা সঠিক উত্তর হবে না। এবং KMnO4 এটা কিন্তু অক্সিজেন দেয় না, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, ঠিক আছে। এটাও কিন্তু একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সো এটাও হবে না। এবং এটা কি, এটা একটা সল্ট, ঠিক আছে, এটা একটা সল্ট, এটা হচ্ছে গিয়ে আপনার একটা
ওয়াটার সলিউবল সল্ট, সো এটাও কিন্তু আপনার সঠিক উত্তর হবে না, এটা ওয়াটারের সাথে কোনো রিয়েকশন করে না, ঠিক আছে, সলিউবল হয়ে যায়, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার অপশান হবে, সো অপশান বি আপনার সঠিক উত্তর হয়ে যাবে। যদিও আপনার রিয়েকশানটা যদি দরকার হয় তাহলে আমি রিয়েকশানটা দিয়ে দিচ্ছি। রিয়েকশানটা 2H2O gives 4NaOH প্লাস O2, ঠিক আছে। সো এই রিয়েকশানটা অ্যাকচুয়ালি হয়ে থাকে, সো এখানে O2 গ্যাস রিলিজ হচ্ছে, আপনি ইজিলি দেখতে পাচ্ছেন হয়তো বা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে বলেছে যে একটা নিউট্রাল সল্ট বা প্রশম লবণ কোনটি হবে। সো প্রশম লবণ কীভাবে আমরা বের করব, এটা আমরা কীভাবে বের করব এটা একটু জানতে হবে আমার, ঠিক আছে। সো কীভাবে জানবো আমরা, প্রথমে আপনার এই যে স্পিসিটা এটা কোথা থেকে এসেছে এটা আপনার জানতে হবে, ঠিক আছে। এটার যদি আমি স্ট্রাকচারটা আঁকি, এটার স্ট্রাকচারটা যদি আমি আঁকি তাহলে P11O, এদিকে OH, এদিকে OH, আর এদিকে হবে আপনার হাইড্রোজেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি H3PO3 থেকে এসেছে, ঠিক আছে। সো H3PO3 থেকে আমি এই স্ট্রাকচারটা বানিয়েছি। আর এখান থেকে যদি আপনি NaOH এর সাথে রিয়েকশান করান, এটার NaOH এর সাথে রিয়েকশান করালে কি হবে, ওই যে অক্সিজেনের লগে যে বন্ধনযুক্ত হাইড্রোজেনগুলো আছে এগুলো কিন্তু সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হবে না, কারণ কি, এটা কিন্তু অক্সিজেনের লগে বন্ধন না, এটা ফসফরাসের লগে বন্ধন। সো এটা কিন্তু আপনার এখানে কিন্তু আর কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন নেই, সো এটা কিন্তু আপনার একটা প্রশম লবণ নয়, ঠিক আছে। সো অপশান এ আপনার সঠিক উত্তর হবে না। নেক্সট পরবর্তী অপশানে চলে যাচ্ছি, ঠিক আছে। সো এখানে আচ্ছা সরি এখানে আমি এই এক্সপ্লেনেশনটা ভুল দিয়েছি। এখানে কি হচ্ছে যে এখানে কিন্তু আপনার কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন কিন্তু নেই, ঠিক আছে। সো যেহেতু এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন নেই, সো এখানে কি হবে, এখানে কিন্তু হাইড্রোজেন যেহেতু আর নেই, সো এখানে রিপ্লেসেবল হবে না, ঠিক আছে না। সো যেহেতু রিপ্লেসেবল হবে না, সো এটা কিন্তু একটা নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা নিউট্রাল সল্ট হয়ে যাবে, ঠিক আছে, বা প্রশম লবণ হয়ে যাবে। সো সঠিক উত্তর আপনার অপশান এই হয়ে যাবে, ঠিক আছে, এটাই আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বাকি অপশানগুলো চেক করে দিচ্ছি। এটা থেকে যদি আপনি NaOH HSO4 এটা থেকে যদি আপনি মানে ভাঙলে দেখবেন আপনার HSO4 মাইনাস হবে, ঠিক আছে। এখান থেকে আপনি আবার হাইড্রোজেন রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে। এই যে হাইড্রোজেনটা আছে এখানে কিন্তু এই হাইড্রোজেনটা রিপ্লেসেবল। সো যেহেতু এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, সো এটা কিন্তু আপনার কি মানে নিউট্রাল সল্ট হবে না, ঠিক আছে। সো নিউট্রাল সল্ট হবে না, এই জন্য এটা সঠিক উত্তর হবে না। সেমভাবে এটা যদি আপনি স্ট্রাকচারটা আঁকেন, এটা অ্যাকচুয়ালি H3PO4 এর থেকে এসেছে, ঠিক আছে। এটা স্ট্রাকচারটা যদি আমি আঁকি তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন, OH OH এবং OH, ঠিক আছে। সো এটা যখন NaOH এর সাথে বিক্রিয়া করেছে, NaOH এর সাথে বিক্রিয়া করে দুটো Na কী করেছে, অক্সিজেনকে রিপ্লেস করেছে, কিন্তু একটা এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু রয়ে গেছে অক্সিজেনের সাথে, ঠিক আছে। সো এটা কিন্তু রিপ্লেস হতে পারে, ঠিক আছে। সো যেহেতু এটা রিপ্লেস হতে পারে, এটা কিন্তু আপনার নিউট্রাল সল্ট হবে না, ঠিক আছে, বা প্রশম লবণ হবে না। এখন লাস্ট যে অপশানটা, এটাকে যদি আপনি ভাঙেন তাহলে দেখবেন Na++ HCO3-, ঠিক আছে। সো এখানে যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কিন্তু আপনার রিপ্লেসেবল হতে পারে। সো এটাও কিন্তু আপনার একটা নিউট্রাল বা প্রশম লবণ হবে না, ঠিক আছে। সো সঠিক উত্তর আপনার অপশান এ কিন্তু হয়ে যাবে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে গেলাম। এটার মধ্যে বলা আছে যে দ্য ভ্যালু অফ 1 AMU ইন গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 1 অ্যাটমিক মাস, ঠিক আছে, 1 অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার ওই যে আপনি জানেন যে কার্বনের ক্ষেত্রে কার্বনের যে অ্যাটমিক মাস এটা হচ্ছে গিয়ে 12U, বা এটাকে AMU বলা হয়, ঠিক আছে। সো এখানে এই ইউনিটটাই থাকে, ঠিক আছে। তো এটাকে যদি আপনি গ্রামে প্রকাশ করেন তাহলে কিন্তু 1.6 × 10⁻²৪, ঠিক আছে, এত হয়, ঠিক আছে। সো এটা যদি আপনি গ্রামে প্রকাশ করেন তাহলে এটা হবে, ঠিক আছে। সঠিক উত্তর আপনার অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। তো
আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই এএমইউ ইউনিটটাকে গ্রামে প্রকাশ করলে এই ভ্যালুটা হয়, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে গেলাম। পরবর্তী কোয়েশ্চেনে কী বলা হয়েছে, দ্য ভেলোসিটি অফ এন ইলেকট্রন রিভলভিং ফার্স্ট অরবিট ইজ ভি, দেন ভেলোসিটি অফ দ্য সেকেন্ড অরবিট ইজ, ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে। সো এখানে ভেলোসিটির যে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আপনার জানা থাকতে হবে v/n × z, ঠিক আছে। সেটার ভেলোসিটির ফর্মুলাটা, ঠিক আছে। তো এটাকে মার্ক করে দিচ্ছি, এই ফর্মুলাটা কিন্তু আপনার জানা থাকতে হবে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে সো z = 1, ঠিক আছে, এটা আপনি জানেন। আর এখানে কিন্তু বলা হয়েছে সেকেন্ড অরবিট, দ্যাট মিনস n এর ভ্যালু 2 বলা হয়েছে, আর এখানে ভেলোসিটি v হবে এবং z এর ভ্যালু 1 হবে, দ্যাট মিনস কি v/2 হবে। সো অপশান সি আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছে যে দ্য কারেক্ট অর্ডার অফ আয়নাইজেশন এনার্জিজ অফ এত, ঠিক আছে। সো আয়নাইজেশন এনার্জি আপনি জানেন যে আয়নাইজেশন এনার্জি আপনার লেফট টু রাইট কী হয়, পিরিয়ডিক টেবিলে যদি আপনি লেফট টু রাইট যান তাহলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যায়, ঠিক আছে। আয়নাইজেশন এনার্জি বেড়ে যায় কেন? আয়নাইজেশন এনার্জি বেড়ে যায় কারণ সাইজ কমে যায়, ঠিক আছে। লেফট টু রাইট যদি আপনি যান তাহলে সাইজ কমে যায়, এই জন্য আপনার আয়নাইজেশন এনার্জি কী হয়, বেড়ে যায়, ঠিক আছে। কারণ একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি এনার্জি দিতে হয়, সো এখানে আয়নাইজেশন এনার্জি বেড়ে যায়। সো এখানে যদি আপনি পিরিয়ডিক টেবিলে দেখুন যে কার্বনটা এখানে থাকে, নাইট্রোজেন এখানে থাকে, অক্সিজেন এখানে থাকে, আর ফ্লোরিন এখানে থাকে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার লেফট টু রাইট গেলে আপনার আয়নাইজেশন এনার্জি যেহেতু বেড়ে যায়, তাহলে ফ্লোরিনের এখানে বেশি হওয়া উচিত এবং অক্সিজেনের বেশি, এরপরে নাইট্রোজেন, এরপরে কার্বন, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু সঠিক অপশান হয় না। কেন সঠিক অপশান হয় না? কারণ এখানে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আপনি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখেন তাহলে দেখবেন যে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 আসছে, ঠিক আছে, যেটা একটা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। হাফ ফিল্ড যখন হয় তখন এর মধ্যে কিন্তু আপনার মানে হাফ ফিল্ড কীভাবে, এখানে অ্যাকচুয়ালি পি এর মধ্যে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। সো এখানে যেহেতু 3টা আছে, দ্যাট মিনস কি এটা হাফ ফিল্ড, ঠিক আছে। সো এখানে হাফ ফিল্ড হলে কি হয়, এটা বেশি স্টেবল হয়ে যায়, ঠিক আছে। সো এখান থেকে ইলেকট্রন বের করতে কিন্তু আপনার বেশি এনার্জি দিতে হয়, ঠিক আছে। সো এখানে নাইট্রোজেনটা কী করে, নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি অক্সিজেনের আগে চলে আসে, ঠিক আছে। সো এখানে সঠিক অপশন হয়ে যাবে এফের পরে নাইট্রোজেন হয়ে যাবে এবং অক্সিজেন, এরপরে কার্বন, ঠিক আছে। সো আপনার এই অপশানটা কোথায় আছে, এই অপশানটা অপশান বিতে আছে, ঠিক আছে। সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে গেলাম। পরবর্তী কোয়েশ্চেনে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে HOH বন্ড অ্যাঙ্গেল ইন ওয়াটার মলিকুলের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত। ওয়াটার মলিকুলে কিন্তু আপনার বন্ড অ্যাঙ্গেল কিন্তু নর্মালি এটা হলো ওয়াটারের মলিকুলার স্ট্রাকচার, ঠিক আছে। এটা কিন্তু নর্মালি বন্ড অ্যাঙ্গেল sp3 কিন্তু হাইব্রিডাইজেশন। সো এখানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট এমন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই জিনিসটা হয় না। কেন? এই যে লোন পেয়ারগুলা বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদের মধ্যে রিপালশনের কারণে এই যে বন্ধনগুলা কিন্তু কাছে চলে আসে। সো বন্ড অ্যাঙ্গেল কিন্তু কমে যায়, ঠিক আছে। সো এটা যারা পড়েছেন তারা কিন্তু জানেন যে 104.5 ডিগ্রি এত বন্ড অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। সো এটা কাছাকাছি যদি আপনি বন্ড অ্যাঙ্গেলটা দেখেন তাহলে 105.5 ডিগ্রি দেওয়া আছে। সো এটা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে গেলাম। এখানে বলা হয়েছে যে প্রায়োরিটি অফ দ্য ফাংশন গ্রুপ ইন দ্য আইওপেক নোমেনক্লেচার। সো এটা প্রায়োরিটির অর্ডার, ঠিক আছে। আইওপেকের ক্ষেত্রে প্রায়োরিটি অর্ডারগুলো থেকে কোয়েশ্চেন আসছে। সো এখান থেকে কিন্তু আপনার প্রায়োরিটি অর্ডারটাও পড়া থাকতে হবে, ঠিক আছে। সো সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি এখানে অনেক সময় কনফিউশন হতে পারে যে সিও এবং সিএইচও এটার মধ্যে কার বেশি প্রায়োরিটি অর্ডার। অ্যাকচুয়ালি সিএইচও যেটা, এটা কিন্তু একটা আপনার টার্মিনাল ফাংশনাল গ্রুপ। সো এটার ক্ষেত্রে এটার যে প্রায়োরিটি এটা আগে হয়, ঠিক আছে। সো এটা এইভাবেও মনে রাখতে পারেন আপনি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। এটার মধ্যে বলা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন অফ এন অক্সাইড পি ইজ অ্যাসিডিক ইন নেচার। সো এটা অক্সাইডের ফর্মুলা যেটা অ্যাসিডিক ইন নেচার, এটা কীভাবে বের করবেন, ঠিক আছে। সো এখানে আপনার একটা জিনিস জানা থাকতে হবে যে মেটালের যে অক্সাইডগুলা, ঠিক আছে, মেটালের যে অক্সাইডগুলা ওইগুলা কিন্তু আপনার বেসিক ইন নেচার থাকে, ঠিক আছে, বেসিক ইন নেচার, ঠিক আছে, বেসিক ইন নেচার। এবং নন মেটালের যে অক্সাইডগুলা, নন মেটালের অক্সাইড এগুলো কিন্তু আপনার অ্যাসিডিক থাকে, ঠিক আছে, অ্যাসিডিক থাকে। সো যেহেতু মেটালের অক্সাইডগুলো বেসিক ইন নেচার এবং নন মেটালের অক্সাইডগুলো অ্যাসিডিক ইন নেচার, সো এটা কি মেটাল
সোডিয়াম একটা মেটাল, ঠিক আছে। সো মেটালের এই অক্সাইডটা এটা কিন্তু একটা বেসিক ইন নেচার হবে, সো এটাও সঠিক উত্তর হবে না। সেমভাবে লিথিয়াম একটা মেটাল, সো এটার অক্সাইডও বেসিক ইন নেচার হবে, এটাও অপশন হবে না। সিও কিন্তু দুটোটাই নন মেটাল, সো এটার ক্ষেত্রে কি হয়, এটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে এটা নিউট্রাল, ঠিক আছে, নিউট্রাল। কিন্তু SO2 যেটা আছে এটা কিন্তু আপনার একটা অ্যাসিডিক দেখায়, ঠিক আছে, অ্যাসিডিক ইন নেচার। সো অপশান সি আপনার সঠিক উত্তর হয়ে যাবে SO2, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে গেলাম। এটার মধ্যে বলা হয়েছে যে এটাই লাস্ট কোয়েশ্চেন। এখানে বলেছে একটা সলিউশন দেওয়া আছে, এটাকে স্টার করা হয়েছে, ঠিক আছে, মানে স্টার মানে ভালোভাবে ঘোরানো হলো, ঠিক আছে। সো এটা থেকে কিছু দ্রাবক পদার্থ পৃথক হয়ে গেছে। সো দ্রবণটির প্রকৃতি কী হবে, ঠিক আছে, দ্রবণটির প্রকৃতি কী হবে এটা বের করতে হবে। সো এখানে বলা হয়েছে যে এমন একটা সলিউশন আছে, ঠিক আছে। এই সলিউশনের মধ্যে কি হলো, সলিউশনের মধ্যে আপনার এখানে সলিউশন আছে। সো সলিউশনের মধ্যে আপনি সলিউশনটাকে ভালোভাবে নাড়ানোর পরে কি হলো, এখান থেকে কিছু সলিউট বা দ্রাব মলিকুল বের হয়ে গেল, ঠিক আছে, বেরিয়ে পড়ে গেল, ঠিক আছে। সো এটা কার ক্ষেত্রে হয়, এটা কিন্তু আপনার সুপার স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে হয়। কেন সুপার স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে হয়, কারণ সুপার স্যাচুরেটেড সলিউশনটা কীভাবে তৈরি হয়, যখন আপনি অতিরিক্ত পরিমাণ দ্রাব টেম্পারেচারের মাধ্যমে হিট করে ওই অতিরিক্ত পরিমাণ দ্রাবকে কী করেছেন, অ্যাড করেছেন, ঠিক আছে, দ্রবীভূত করেছেন। সো আপনি যখন ওদেরকে আপনার স্টার করবেন বা নাড়াবেন, তখন কি হয়, ওই যে এক্সট্রা পরিমাণ যে অতিরিক্ত আপনি দ্রবীভূত করেছেন ওই এক্সট্রাটা পড়ে যাবে নিচে, ঠিক আছে। সো এটা কিন্তু সুপার স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে হয়, আনস্যাচুরেটেড না। আনস্যাচুরেটেড ক্ষেত্রে অলরেডি অনেক জায়গা খালি আছে, ওখানে আরও সলিউট অ্যাড হতে পারে। স্যাচুরেটেড তো এটা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসে, ঠিক আছে। সো এটা হবে না অপশান, সো অপশান বি আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। 2017 যে কেমিস্ট্রি সবগুলো কোয়েশ্চেনের আনসার সলিউশন দেওয়া হয়েছে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর কোন জায়গাটা আপনি বুঝেননি ওই জিনিসটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, ঠিক আছে।